আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফরমাল চার্জ। ফৌজদারি বিচার ব্যবস্থায় চার্জ গঠন কিভাবে করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ। বার কাউন্সিলে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এখান থেকে 1 মার্কের এমসিকিউ প্রতিবারই কিন্তু থাকে। তো আপনি যদি আইনজীবী হতে চান, এই 221 থেকে 240 এই জিনিসটা আপনার বুঝতে বইটা পড়ে বারবার অনেক কিন্তু সময় লাগে। ভিডিওটা শেষ হওয়ার আগে আপনি নিজেই মুখস্থ হয়ে যাবে যে কি আছে তার মধ্যে। আর আপনাদের জন্য যারাই বারবার ফেল করেন, যারা অলরেডি 7টা বিষয় সম্পর্কে জানা আছে, শোনা আছে, এদের জন্য আমরা অক্টোবরের 1 তারিখ থেকে আমরা শুরু করতেছি সুপার ম্যারাথন কোর্স। ওই কোর্সগুলোতে আমরা জাস্ট গুরুত্বপূর্ণ কনসেপ্টটা যেটা আপনি এখনো আয়ত্ত করতে পারেন নাই, আর কিভাবে পরীক্ষা কেন্দ্রে ভুল না করে সঠিকভাবে অ্যান্সার করা যায়, কিভাবে জিনিসটাকে সঠিকভাবে মনে রাখা যায় সে বিষয়ে আলোচনা করব। বিস্তারিত আপনারা ইউটিউবে পাবেন আমাদের চ্যানেলের সাথেই থাকলে। তো বন্ধুরা, চার্জ বা হচ্ছে যে অভিযোগ 221 থেকে 240 এই সেকশনগুলো মোটামুটি আমাদের 20টা সেকশন আছে। প্রথমে আপনার দায়িত্ব হচ্ছে দুইটা ভাগে ভাগ করবেন, নিজেকে নিজে চিন্তা করে দুইটা ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে 221 থেকে 232, আরেকটা হচ্ছে 233 থেকে 240। তাহলে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? আমাদের সাথে উচ্চারণ করেন, মনে থাকবে। 221 থেকে 232 প্রথম অংশ, 233 থেকে 240 দ্বিতীয় অংশ। প্রথম অংশে মূলত আলোচনা করে যে আসলে একটা চার্জের মধ্যে কোন কোন জিনিসটা থাকবে, চার্জটার মধ্যে ভুল ভ্রান্তি হইলে তার ফলাফলটা কি হবে, এই জিনিসগুলো আলোচনা করে। আর এই দ্বিতীয় অংশে কিভাবে আমরা চার্জকে জয়েন করতে পারবো, একাধিক চার্জ কিভাবে আমরা করতে পারবো, জয়েন করতে পারবো, সেগুলো আলোচনা করে। তাহলে প্রথমে আমরা ছোট করে ফেললাম। এখন এই যে 221 থেকে আমাদের 232 আসছে, এখানে জাস্ট আমাদের পরীক্ষার জন্য এমসিকিউ হিসেবে 3টা সেকশন যথেষ্ট, আর কিছুই নেই। এর মধ্যে 225 হচ্ছে যে যদি চার্জ গঠনে ছোটখাটো কোনো ভুল ভ্রান্তি যদি হয়, এর কারণে যদি আসামি বিভ্রান্ত না হন, যদি ন্যায় বিচার যদি ব্যাহত যদি না হয়, তাহলে এই চার্জের মধ্যে ছোটখাটো ভুল ত্রুটিতে কোনো সমস্যা নেই। এরপরে জাস্ট 227 নাম্বারটা পড়বেন, ত্রিভুজ প্রেমের কাহিনীর মতো। এর মূল কাহিনীটা হচ্ছে রায় ঘোষণার পূর্ব পর্যন্ত বিচারক এট এনি টাইম চার্জকে পরিবর্তন করতে পারে, যুক্ত করতে পারে। এখন বাকি যে ধারাগুলো আছে ওগুলো আপনার দরকার নাই, যে চার্জ পরিবর্তিত হইলে কি হবে, সাক্ষীদেরকে ডাকা যাবে, যদি সেখানে সরকারের অনুমোদন লাগে, মামলা স্থগিত থাকবে, অনুমোদন আসবে, তারপরে হবে, তো আমাদের কাজের না। এরপরে 232 গুরুত্বপূর্ণ, এখানে বলতেছে যদি ম্যাটেরিয়াল ইরো ঘটে, খুবই গুরুত্বপূর্ণ। যদি অনেক বড়সড় ভুল ভ্রান্তি হয়, যখন আপিল আদালত, রিভিশন আদালত বা রেফারেন্সের ক্ষেত্রে গিয়ে কনফার্মেশনের জন্য, তখন যদি আদালত যদি দেখে যে এখানে চার্জটাই গঠন করা হয় নাই বা চার্জ গঠনে ভুল হয়েছে, চার্জের অনুপস্থিতির কারণে আসামি তার ডিফেন্সটা নিতে পারে নাই, তাহলে উনি দুইটা কাজ করতে পারবেন। একটা কাজ হচ্ছে যে চার্জটা যে দণ্ড দেওয়া হয়েছে সেটাকে বাতিল করে দিতে পারবেন, অথবা নতুন করে বিচারের আদেশ দিবেন। তাহলে এই 3টা সেকশন আমরা ত্রিভুজ আকারে মনে রাখবো। 225 ছোটখাটো ভুল হইলে কোনো সমস্যা নাই, 227 রায় ঘোষণার পর্যন্ত পরিবর্তন করা যায়। এরপরে 232, এই 232-এ বলে যদি বড় ভুল হয়, ম্যাটেরিয়ালগত ইরো হয়, সেক্ষেত্রে আপিল আদালত, রিভিশন আদালত অথবা হাইকোর্টের কনফার্মেশনের জন্য যখন যাবে, তারা চাইলে শাস্তিটাকে বাতিল করতে দিতে পারে, কোয়াশমেন্ট করে দিতে পারে। শব্দটা উচ্চারণ করা আছে যে কোয়াস্ট, এই শব্দটা মনে রাখবেন। এখন আসি যে 3টা জিনিস আমরা পড়লাম, আমরা প্রথম থেকে 221, 222, 223, এটা কিছুই নেই, তারপর একটু জানতে পারেন এটা কি। এটা যদি আমরা বলি, এই যে 221-এ জাস্ট বলে এই চার্জের মধ্যে কোন আইনের কোন ধারায় কোন উপধারায় কি অপরাধ আসামি করেছে এটা ইনক্লুড করা থাকবে। যেমন ধরেন যে কেউ যদি চুরি করে, তো সেখানে যে পেনাল কোড 1860 এর ধারা 379 মোতাবেক, তার মানে নির্দিষ্ট ধারা উপধারা সবকিছু এখানে ইনক্লুড করা থাকবে, এবং আসামিকে যদি অধিকতর শাস্তি দেওয়ার বিধান থাকে সেটাও চার্জে অন্তর্ভুক্ত থাকবে। এরপরে এই 222 যেটা বলে ওই চার্জের মধ্যে অপরাধটা উনি কোন সময়, কত তারিখে, কোন দিনে করেছেন, একদম স্পেসিফিক। ফৌজদারি মামলায় দেখবেন থানায় এফআইআর দায়ের হইলো কত সময়, কয়টার দিকে, কত তারিখে, থানা থেকে কোন দিকে, এইরকম। তার মানে ডেট,
টাইম, প্লেস, তিনটা জিনিসে থাকবে, এমনকি প্লেসের জায়গায় ব্যক্তিও হইতে পারে। তাহলে একটা কি থাকবে, ডেট কত তারিখে, একটা হচ্ছে টাইম কতটার সময়, আর একটা হচ্ছে ব্যক্তি বা পার্সনও হইতে পারে বা ম্যাটেরিয়াল বা বস্তুও হইতে পারে। তাহলে এই জিনিসটা থাকবে। এরপরেও যদি আসামি যদি না বুঝে, তাহলে 223-এ বলতেছে যে উনি কিভাবে কাজটা করেছেন, মানে প্রতারণাটা, জালিয়াতিটা উনি কোন আকৃতি প্রকৃতিতে করেছেন, এইটা বলে তাকে বুঝাইতে হবে যে এইটার আপনার বিচার হচ্ছে। তাহলে দেখেন এই যে 221 থেকে 232 শুধু তিনটা সেকশন পড়বেন, ত্রিভুজ একটা আঁকবেন, আঁকে এটা মনে রাখবেন। ছোটখাটো ভুল সমস্যা নেই, যে কোনো সময় পরিবর্তন করা যায়, বড় ভুল বিচার বাতিল, এভাবে। এখন আসি 233 থেকে 240, খুবই খুবই গুরুত্বপূর্ণ, একদম আপনি ডবল মার্ক দিয়ে রাখেন। এইটার মধ্যে বলে যে একজন আসামি একটা অপরাধ করতে গেলে একসাথে অনেক অপরাধ করতে পারে, সবগুলা চার্জকে আমরা একসাথে করতে পারবো কিনা, জয়েন্ডার অফ চার্জ। তো সর্বপ্রথমে 233 আমাদেরকে যে কথাটা বলে সেটা হচ্ছে যে প্রতিটা অপরাধী পৃথক, তাই পৃথক পৃথক চার্জ গঠন করব, সবার পৃথক পৃথক বিচার করব। তাহলে জেনারেল নিয়ম কি, পৃথক পৃথক চার্জ, পৃথক পৃথক তার বিচার। এই সেকশনটার যদি আমরা বলি মোটামুটি 4টা ব্যতিক্রম আছে। তো প্রথমে আমরা দুইটা ভাগে ভাগ করে নিব, সেটা হচ্ছে যে ব্যতিক্রমগুলা আমরা কি করতে পারবো একই ব্যক্তির বিরুদ্ধে, মানে আপনি একজন ব্যক্তি, আপনার ক্ষেত্রে যদি একাধিক চার্জ থাকে কোন কোন ক্ষেত্রে আমরা নিতে পারবো। সর্বপ্রথমে আমাদের চলে আসবে এই যে 234 বলে আপনি যদি পেনাল কোডের অধীনে একই রকম শাস্তি, একই ধারায় শাস্তি হয়, ওই অপরাধটা করা বা করার চেষ্টা করা, এই রকম অপরাধ যদি আপনি 12 মাসের মধ্যে যতগুলা করবেন তার কাছ থেকে সর্বোচ্চ 3টাকে একসাথে চার্জ গঠন করা যাবে। ধরলাম যে আপনি ধরে নেন আপনি একজন অপরাধী, আপনি ধরেন যে রহিমের বাসায়, করিমের বাসায়, আপনার গ্রামে যে 10 জন ব্যক্তি আছে, এক বছরে 10 জন ব্যক্তির বাসায় চুরি করলেন, তাহলে সর্বোচ্চ 3 জন ব্যক্তির বাসায় চুরিটাকে একসাথে আমরা নিয়ে আসে তার বিচারটা করতে পারবো। তাহলে 12 মাস আর সর্বোচ্চ 3টা অপরাধ, এটা মনে রাখবেন। অপরাধগুলা নির্দিষ্ট একজন ব্যক্তির বিরুদ্ধে হইতে পারে, ভিন্ন ব্যক্তির বিরুদ্ধেও হইতে পারে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে 1 বছর মানে 12 মাসের মধ্যে সর্বোচ্চ একই প্রকারে যতগুলো অপরাধ করবে তার মধ্য থেকে ম্যাক্সিমাম 3টাকে 1 চার্জের মধ্যে এনে একসাথে ট্রায়াল করা যাবে। এরপরে চলে আসি 235। এইটা 3টা যদি আমরা বলি, 3টা মোটামুটি সাবসেকশনে বিভক্ত। কয়টা? 3টা। নাম্বার 1 যদি আমরা বলি সেটা হচ্ছে যদি আপনি একটা অপরাধ করতে গিয়ে, মানে একটা অপরাধের কাজের অংশ হিসেবে আপনি একাধিক অপরাধ করে ফেলছেন। আপনি গেছিলেন চুরি করতে, আপনি সেখানে আগুন ধরিয়ে দিয়েছেন, তাহলে চুরি, আগুন। আপনি আঘাত করেছেন, আপনি সেখানে মহিলা পেয়ে ধর্ষণও করেছেন, 4টা অপরাধ করে ফেলছেন, করতে গেছিলেন একটা। তাহলে এই যে আপনি 4টা অপরাধ করলেন, 4টাকে একসাথে চার্জ গঠন করে একসাথে বিচার করা যাবে। এরপরে যদি বলি, যদি কোনো অপরাধ কি হয় পেনাল কোডের একাধিক ধারার মধ্যে পড়ে, আপনি যে অপরাধটা করেছেন এটা যদি একাধিক ধারার মধ্যে পড়ে, তাহলে ওই উভয়টাকে কি করা যাবে, একসাথে চার্জ গঠন করে বিচার করা যাবে। সর্বশেষ আরো একটা আমাদের দেওয়া আছে, 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা ছেলেমেয়েরা অনেকে কিন্তু ভুল করে। তাহলে প্রথমটা ছিল আমাদের কি, যদি আপনি একই কার্যধারায় একাধিক অপরাধ করেন সবগুলোকে বিচার করা যাবে। 2 নম্বর হচ্ছে একাধিক যদি আপনার ধারায় যদি আপনার হয় সেক্ষেত্রে আমাদের, আপনি যে অপরাধটা করেছেন সেই অপরাধটার প্রতিটা অংশই অপরাধ, আবার এদেরকে যদি আমরা মিলিত করি নতুন একটা অপরাধ, তাহলে কি হচ্ছে যে আপনি ধরেন যে একটা, 2টা, 3টা কাজ করেছেন, 3টাই অপরাধ, আবার এদেরকে মিলিত করলে ভিন্ন অপরাধ। যেমন ধরেন যে আপনি ডাকাতি করতে গেছেন, একটা অপরাধ, কাউকে আঘাত করছেন, ডাকাতি করতে গিয়ে আঘাত করছেন, আরেকটা অপরাধ। এখন আপনি আঘাত করার পরে সে মারা গেল, তার মানে ডাকাতি করতে গেলে আপনি কি করলেন, হত্যা করলেন। এই সমস্ত অপরাধগুলোকে একসাথে চার্জ গঠন করে বিচার করা যাবে। তাহলে এই 235টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবারও আমরা স্মরণ করে দিই, এখানে 3টা কথা বলে আপনি একটা অপরাধ করতে গিয়ে যতগুলো অপরাধ করবেন সবগুলো একসাথে চার্জ গঠন করে বিচার করা যাবে। যদি কোনো অপরাধ একাধিক ডেফিনেশনের মধ্যে পড়ে তাহলে 2টারও আপনার একসাথে চার্জ গঠন করা যাবে। আর যদি আপনার প্রতিটা অংশই অপরাধ হয় এবং এইটাদেরকে মিলাইলে ভিন্ন অপরাধ হয়, উভয়টারই একসাথে চার্জ ফ্রেম করে বিচার করা যাবে। এরপরে 236-এ চলে আসি, যদি ডাউট ফিল হয়,
যেমন আপনি এমন একটা অপরাধ করেছেন, এটাকে চুরি বলবো না বিশ্বাসভঙ্গ বলবো, কনফিউশনে আছি। তো তখন বিচারক চাইলে কি বলতে পারে যে চুরি অথবা বিশ্বাসভঙ্গ, এইরকম, অথবা বলতে পারে চুরি এবং বিশ্বাসভঙ্গ, মানে দুইটাই হয়, অথবা বিকল্প হিসাবে অথবা উভয়টারই চার্জ ফ্রেম করে বিচার করা যেতে পারে। আর 237 বলে 236-এর মতো করে যদি আমরা চার্জ গঠন করি, যদি কোনো একটা অপরাধ প্রমাণিত হয়, যদি তার আমরা চার্জ ফ্রেমও না করি, তার বিচার করা যাবে, শাস্তি দেওয়া যাবে। এরপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে সেটা হচ্ছে আমাদের 239। এইখানে বলে যে এখন একাধিক ব্যক্তিকে আমরা একই সাথে চার্জ গঠন করে একই সাথে বিচার করব। এখানে ছিল এক ব্যক্তির বিরুদ্ধে এত চার্জ, এখন হচ্ছে একাধিক ব্যক্তিকে। তো এই একাধিক ব্যক্তির ক্ষেত্রে 7 ধরনের বিভিন্ন প্রকার অপরাধের ব্যক্তিকে আমরা একসাথে নিয়ে আসে কি করতে পারবো, বিচার করতে পারবো। এখন যদি আমরা একদম কমন সেন্স মুখস্থ না করেও যদি আমরা কি করি, চিন্তা করি, তাহলে একসাথে যারা অপরাধ করবে, তাহলে কি বলতে পারি আমরা, যারা একসাথে অপরাধ করবে, একসাথে 10 জন মিলে কি করছে, ধর্ষণ করছে, সবাইকে একসাথে নিয়ে আসতে পারবো। 2 নম্বরে যদি আমরা বলি, 2 নম্বরে আমরা কাদেরকে নিয়ে আসতে পারবো, অপরাধকারী, অপরাধে অপসহায়তাকারী, অপরাধে চেষ্টাকারী, এই 3 ধরনের ব্যক্তিকে আমরা নিয়ে আসতে পারবো। তাহলে কি হলো, অপরাধ যিনি করেছেন, অপরাধের যিনি উৎসাহ দিয়েছেন, যিনি চেষ্টা করেছেন, 3 জন ব্যক্তিকে আমরা নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে 234 আমরা কি জানি, 1 বছরে 12 মাসের মধ্যে 3 ধরনের অপরাধকে একসাথে চার্জ গঠন করা যায়, ওই অপরাধে যারা যারা ছিল সবাইকে নিয়ে আসা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এই জিনিসগুলো বাস্তবতার সাথে আমরা মিলিয়ে পড়লে খুবই সহজ। এটা ছাড়া যেমন ধরেন যে আমরা সেখানে চুরি রিলেটেড মামলাগুলা পাবো, এই যে আমাদের পেনাল কোডে 411 এবং 414 চোরাই মাল রিলেটেড যারা যারা জড়িত থাকবে। এটা ছাড়া আমাদের পেনাল কোডে 12 নম্বর এবং 17 নম্বরের ক্ষেত্রে যে ধাতব মুদ্রা এবং স্টাম্প জালের ক্ষেত্রে যারা জড়িত থাকবে, যারা যন্ত্রপাতি পাওয়া যাবে, যাদের কাছে পাওয়া যাবে, যারা তৈরি করবে, যারা বিক্রি করবে, সবাইকে একসাথে নিয়ে আসে কি করা যাবে, বিচার করা যাবে। তাহলে এই রকম আমরা যদি ভিতরে ডিটেইলে মনে না থাকে, এতটুকু এটা মনে রাখবেন, 7 প্রকারের ব্যক্তিকে একসাথে করে বিচার করা যায়। 2টা সেকশন বাকি আছে। 38 জেনারেল লাইনে 2টা কথা বলে। মূল কথাটা হচ্ছে, যদি আমরা একটা মামলা একটা চার্জ ফ্রেম করি আর তথ্য প্রমাণে আরেকটা যদি অপরাধ প্রমাণিত হয়, তার শাস্তি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে এখানে প্রথমে যে জিনিসটা বলে সেটা হচ্ছে, যদি একটা অপরাধ একাধিক খণ্ডে বিভক্ত হয়, 1, 2, 3 খণ্ডে বিভক্ত হয়, ধরলাম যে আমরা কি করলাম, 1 অংশ আমরা প্রমাণ করলাম, 2 আর 3 প্রমাণ করতে পারলাম না। এখন এই প্রথম অংশ একটা অপরাধ, যেমন ধরেন যে ধর্ষণ মামলা, প্রমাণ হইল জাস্ট তাকে শ্লীলতাহানি করছে, তাহলে তার শাস্তি দেওয়া যাবে। আরেকটা হচ্ছে যে আমরা কি করলাম, এর জন্য চার্জ গঠন করলাম একটা, কিন্তু মামলায় তথ্য প্রমাণে এইটা যেই প্রকৃতির অপরাধ তার চাইতে একটু লঘু অপরাধ প্রমাণিত হইল, তার শাস্তি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। সর্বশেষ 240, যদি রাষ্ট্রপক্ষ অথবা অভিযোগকারী কি করতে পারে, যদি কোনো ব্যক্তি একটা চার্জে অভিযুক্ত হয়, তাহলে বাকি চার্জগুলো উইথড্র করতে পারে অথবা বিচারক স্থগিত করতে পারে। এই উইথড্রর ফলাফলটা হবে খালাস, মানে অ্যাকুইটাল। তো এইভাবে আপনি যদি একবার নিজে চিন্তা করেন, খুবই সহজ, এখানে কঠিন কিছুই নেই। আরেকবার মাথার মধ্যে চিন্তা করেন যে চার্জ রিলেটেড ঘটনা উল্লেখ করা আছে 221 থেকে 240। প্রথমে আমরা 2টা ভাগে ভাগ করে নিব, 221 থেকে 232। চার্জটা কেমন হবে, কিভাবে হবে, ভুল ভ্রান্তি হলে কি হবে, এই রিলেটেড কথাবার্তা বলা আছে। এরপরে 233 থেকে 40 জয়েন্ডার অফ চার্জ। এখন এই 221 থেকে 232 এর মধ্যে মূল আমাদের পড়ার সেকশন হচ্ছে 3টা, 25 ছোটখাটো ভুল, 27 যে কোনো সময় পরিবর্তন, আর 32 হচ্ছে যদি গুরুতর ভুল হয় তাহলে শাস্তিটাই বাতিল হতে পারে। আর এটা ছাড়া ওই যে চার্জটার মধ্যে কোন আইনের কোন ধারায় কিভাবে কখন উনি অপরাধটা করেছেন, এই ডিটেইল গুলা থাকবে। উনি কোন দিন কতটা সময় কিভাবে অপরাধ করছেন, এই 3টা সেকশন আমরা আলোচনা করেছি, 21, 22, 23, চাইলে একটু পড়ে নিতে পারেন। আর জয়েন্ডার অফ চার্জের ক্ষেত্রে মনে রাখবেন, জেনারেল রুল হচ্ছে পৃথক পৃথক চার্জ ফ্রেম করব, প্রতিটা মামলার পৃথক বিচার করব। 4টা ব্যতিক্রম দেওয়া আছে এই সেকশনে। 4টা ব্যতিক্রমের মধ্যে আমাদের প্রথম 3টা ব্যতিক্রম হচ্ছে যে একই ব্যক্তি যদি একাধিক অপরাধ করে তাদেরকে আমরা নিয়ে আসতে পারবো। প্রথমেই বলে যে 34-এ বলে আমাদের 12 মাসের মধ্যে একই রকমের ম্যাক্সিমাম 3টাকে আনা যাবে। 35-এ আমাদের যে জিনিসটা বলে যে আপনি একটা অপরাধ করতে গেলে যতগুলো অপরাধ করবেন সবগুলা
যদি অপরাধটা একাধিক আইনের ধারায় পড়ে তাহলে সবগুলা, যদি আপনার অপরাধটা আরেকটার সাথে মিলাইলে ভিন্ন অপরাধ হয় তাহলে সবগুলার বিচার করা যাবে, একসাথে কোনো সমস্যা নাই। এরপরে 236 আমাদের বলে যদি কোন অপরাধটা হয়েছে ডাউটফুল হয় তাহলে আমরা বিকল্পভাবে চার্জশিট গঠন করতে পারবো। আর 37 বলে যদি এরকম বিকল্পভাবে চার্জশিট গঠন করি, কোনো একটা চার্জ গঠন করা না হইলেও তার বিচার করা যাবে। 238 যেটা আমাদেরকে পড়েছি যে একটা নির্দিষ্ট অপরাধের চার্জ গঠন না করেও বিচার করা যায়। 40 আমরা যদি উইথড্র করে নেই তার ফলাফল হবে খালাস। আর এই 39 হচ্ছে 7 ধরনের ব্যক্তিকে আমরা একসাথে নিয়ে আসতে পারি। যারা একসাথে অপরাধ করেছে এদেরকে আমরা একসাথে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নাই। একসাথে যেহেতু অপরাধ করেছে, অপরাধকারী, প্রচেষ্টাকারী, অপরাধে অপসহায়তাকারী, এদেরকে নিয়ে আসা যাবে। ওই যে 12 মাসের মধ্যে 3টা অপরাধে যারা ছিল সবাইকে নিয়ে আসা যাবে। এটা ছাড়া আমরা যদি বলি যে চোরাই মাল গোপন করা, এগুলোর সাথে যারা জড়িত সবাইকে আনা যাবে। মুদ্রা জাল করা, ধাতব মুদ্রা জাল করা, এগুলা সম্পর্কে যা কিছু আছে সবাইকে, এরকম টোটাল 7টা জিনিস আছে, এগুলা থেকে একসাথে নিয়ে আসে বিচার করা যাবে। তো বন্ধুরা, তাহলে অক্টোবর থেকে আমাদের শুরু হচ্ছে সুপার ম্যারাথন কোর্স। এটা শুধু তাদের জন্যই যাদের অলরেডি প্রস্তুতিটা ভালো, যারা পরীক্ষা পাশ করতে চান, আইন বুঝেন আর না বুঝেন, আপনি এমসিকিউটা পাশ করতে চান, তাদের জন্য।